ডেটের জন্য রেডি হতে বেশি সময় নাও নাকি রাইট পারসন বেছে নিতে? রাইট পারসন বেছে নিতে। ছোটবেলা আমি খুবই টমবয়েশ একটা ক্যারেক্টার তাই না? পার্টনারের ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলোকে একটু প্রায়োরিটি দাও? আমার বন্ধু হতে হবে সবার আগে। আনিকার কোন একটা দুর্বলতা যেটা জানতে পারি আজকে? আমার কাছে মনে হয় আমার এই সাইডটা দেখতে ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ, তখন আমি ওনার পাশে চেয়ার টেনে বলেছিলাম যে এখন তো সব বড় কনসার্টগুলোতে আমাকে দেখতে পাওয়া যায়, আপনার অনুভূতিটা কেমন? হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। মাহা রয়েছে সাথে এবং আমার সঙ্গে রয়েছেন একজন স্পেশাল গেস্ট এবং তার সাথে কথা বলবো আজকে স্টেজ নিয়ে, লাইট নিয়ে, অনেক কিছু নিয়ে। স্টেজ মাতানোতে তিনি একেবারে পারফেক্ট, তার গান শুনতে আমরা সবাই পছন্দ করি, খুব সুন্দর করে সেজেগুজে থাকেন তিনি। তাসনিম আনিকা রয়েছেন, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আমার সাজগোজ দেখে আমার স্টেজের কথা বলতে ইচ্ছে করলো। আমি প্রিটি শিওর তোমার শো আছে এরপর। একদম এখান থেকে বের হয়ে আমার যেতে হবে। তোমার আর আমার মোস্টলি আসলে স্টেজেই দেখা হয়, যে তুমি সুন্দর করে উপস্থাপনা করে নামো, এরপরে হচ্ছে আমার স্টেজ উঠতে হয়। খুব অল্প সময় তোমার সাথে আমার দেখা হয়, তো আজকে হয়তো বা আমাদের এই সুবাদে একটু গল্প হবে। রাইট, একটু গল্প হবে, একটু আলোচনা হবে। স্টেজের কথা বলছিলাম এবং উইন্টারের সাথে স্টেজ যারা আমরা পারফর্ম করি তাদের সাথে অনেক বড় একটা কানেকশন থাকে। সো এবারের সিজনটা কেমন যাচ্ছে? ওয়েল, খুবই ভালো আমি বলবো, কারণ হচ্ছে গিয়ে সবকিছু মিলে আমরা একটু চিন্তায় ছিলাম যে সব পরিস্থিতি নিয়ে কিভাবে কি হবে, ইভেন্টগুলো কেমন হবে। মোস্টলি আউটডোর ইভেন্টসগুলো ক্যান্সেল হচ্ছে, যেটা আমাদের জন্য শুভকর নয়। এবং আমি তো আউটডোর কনসার্টস অনেক বেশি মিস করি, কারণ হচ্ছে বড় স্টেজ, অনেক বেশি অডিয়েন্স, ক্রাউড, হ্যাঁ, চারিদিক দিয়ে শব্দ, আওয়াজ, চিৎকার ক্রাউডের, এই জিনিসটা খুব মিস করি। বাট আমি অনেক গ্রেটফুল যে আমি কর্পোরেট শোজ একটু বেশি করাতে আমার এখনও সে ধারাবাহিকতাটা আমি অব্যাহত রেখেছি এবং আমি এখনও কর্পোরেট ইভেন্টসগুলোই করছি মোস্টলি। সো এই তো গানে গানে কাটছে। কিন্তু আমাদের ধরো অফ ক্যামেরাতে অনেক আলোচনা হচ্ছে যে শুধুমাত্র প্রাইভেট ইভেন্ট গুলো চলছে। প্রাইভেটই বলা যায়, কর্পোরেট যেগুলো সেটা একটু প্রাইভেট ইভেন্ট, পাবলিক ক্রাউড ওভাবে থাকে না। সো এই কাজগুলো খুব বেশি চলছে। এটা ডিসেম্বর যেহেতু জানুয়ারি পর্যন্ত হয়তো চলবে, বাট আনফরচুনেটলি সব রকম পাবলিক ইভেন্টস ক্যান্সেল হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এটা খুব আনফরচুনেট। হ্যাঁ, মানে আমিও নিজেও কনসার্টে যেতে পারছি না অ্যাজ এ অডিয়েন্স এবং নিজেও পারফর্ম করতে পারছি না অ্যাজ এ আর্টিস্ট। সো দুই দিক থেকেই আমি বলবো যে একটা মন খারাপ। হ্যাঁ, এটা নিয়ে তো সবাই অনেক আপসেট, দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই বিষয়ে কথা বলার মতো নেই। তবে আমরা আশা করি এটা থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসবো অবশ্যই। এন্ড চলো আমরা একটু পজিটিভ বিষয়গুলো নিয়ে গল্প করি। সো ছোটবেলা কেমন ছিল, একটু ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলা আমি খুবই টমবয়েশ একটা ক্যারেক্টার ছিলাম। তাই না? কোথায় বেড়ে ওঠা? তো কোন জেলায়? আমার চট্টগ্রামে আমার বেড়ে ওঠা। চট্টগ্রাম। আনিকা তো চট্টগ্রামে। একটু টোনটাও ইউজ করো না? এটা হঠাৎ করে নাকি তুমি আগে থেকে এই টোনটা দিয়ে কথা বলছো? এটা যেটা হয় শোনো, সেটা হচ্ছে গিয়ে আমাকে প্রায় কথাটা বলা হয় যে আচ্ছা আনিকার সাথে কথা বললে না ও চাটগেরা টোনটা পাওয়া যায়। হ্যাঁ, বাট এটা আমি ক্যারি করি, আমার পছন্দ। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলে অভ্যস্ত, আমি আমার এখানেও ঠিক একইভাবেই আমি কন্টিনিউ করি, আমি এইভাবেই কথা বলি। আমার ভালো লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং চিটাগংয়ের টোনের মধ্যে না একটা ননাইগিরি আছে, একটা সুইটনেস আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা খুব কন্টিনিউ করি। বাট যেহেতু আমাদের কাজটা প্রেজেন্টেশন, আমাদের একটা বিষয় থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমি শুদ্ধই কথা বলি। কিন্তু যখনই আমি অফ স্ক্রিন থাকি তখন নরমালি কথা বলছি সবার সাথে, চাটগায়া টোনে একদম। আর চাটগায়া মানুষ খেতেও অনেক পছন্দ করে, খাওয়াতে অনেক পছন্দ করে, দেখেও বোঝা যায়। আই লাভ ফুড এন্ড হয় না যে চিটাগং থেকে আমরা মেজবান, গরুর মাংস, কালাভুনা এগুলো খেয়ে বড় হয়েছি। সো যে খাতি পিতে ঘর কি যে বলে, একদম সেম বিষয়টা। আচ্ছা, তো চট্টগ্রামে বড় হওয়ার মধ্যে একটা মজাও আছে, তোমরা পাহাড় সমুদ্র সবকিছু পেয়েছো একসাথে। আর মিউজিশিয়ানরা একটু স্পেশালি চট্টগ্রাম থেকে বেশি। এটার কি কারণ মনে হয় বলো তো? এটা কি তোমাদের এনভায়রনমেন্টের জন্য নাকি? অবশ্যই আমি বলবো যে এনভায়রনমেন্ট তো একটা ম্যাটার করে। আর চিটাগংয়ের মানুষরা অনেক বেশি কালচারালি অনেক রিচ হয়ে থাকে। তারা যেটা হয় না যে আমরা পুরোনো দিন থেকে যদি হিসাব করে থাকি, আগের যুগে সাম্পানের গান থেকে শুরু করে, নদীর গান থেকে শুরু করে সব রকমের গানগুলো চিটাগংয়ের সাথে কিন্তু অনেক সম্পৃক্ত ছিল। এবং সেই ক্ষেত্রে আমি ইভেন এমনও শুনেছি যে বন্দরে
যখন সবাই আসতো এখানের মধ্যে কিন্তু একটা গানের একটা আয়োজন হতো বা একটা আসর হতো এবং ইরানিরা আসতো এবং সেই ক্ষেত্রে নাকি আমাদের মিউজিকটা অনেকটুকু ওদের সাথে কানেক্টেড সুরের দিক থেকে, এটা আমি শুনেছি। সো আমি বলবো যে চিটাগংয়ের এই কালচারের বিষয়টা সব ঘরে ঘরে, ছোট বাচ্চারা সবাই গান শিখে বা কেউ কবিতা আবৃত্তি শিখে বা কেউ নাচ শিখে, কোনো না কোনো সাথে মানে সাংস্কৃতিক কোনো না কোনো কিছুর সাথে তারা জড়িত থাকে। আচ্ছা, তোমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল তাহলে? আমার বাবা মিউজিশিয়ান ছিলেন, আমার বাবার নিজের ব্যান্ড ছিল, জ্যামিং ব্যান্ড, বাবার নাম ছিল মঈনুদ্দিন আহমেদ। তো বাবা প্রথম আসলে ওভাবে চাইনি যে আমি প্রফেশনালি মিউজিকটা করি, কারণ তখনকার বাবারা যখন মিউজিক করে তখনকার সময় আসলে মিউজিকের করাটা অনেক ডিফিকাল্ট ছিল, অনেক ব্যারিয়ার্স ছিল একটা মেয়ের জন্য এইভাবে মিউজিক করাটা, স্টেজে পারফর্ম করাটা। বাট এখন যুগের সাথে আস্তে আস্তে তো জিনিসগুলো অনেক সুন্দর নর্মাল হয়েছে এবং সবার কাছে অ্যাকসেপ্টেন্সটা বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমার বাবা প্রথমে চাইনি যে আমি মিউজিক করি মানে প্রফেশনালি, ওরা চেয়েছিলাম পড়াশোনাতেই ভালো করছিলাম তো সেই দিকে এগিয়ে যাই। বাট যেটা হয় না যে বাবার রক্তটাই তো পেয়েছি এবং এটা না আসলে উপর সৃষ্টিকর্তাই আমাদেরকে ওভাবে করে সৃষ্টি করেছেন এবং সবার সময় অনুযায়ী সবার কাছে সবকিছু পৌঁছে যাবে। সো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা ছিল যে আমি একজন কর্পোরেট লেডি হব। আমার আইডল ছিলেন হচ্ছে রুবাবা দৌলা। ইয়েস, সো আমি ওইদিকে ফলো করতাম। আমার জারা মাহবুব আপুকে খুব ভালো লাগতো, আমি ওনাদেরকে খুব ফলো করতাম। এবং প্রেজেন্টেশনেও আমি চিটাগংয়ে আমার যে ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করে বের হয়েছি আমি সেখানেও বেশ ভালো করছিলাম। সো সবাই বলতো যে না, আনিকা কর্পোরেট সেক্টরে অনেক ভালো করবে। তো এখন যেটা হয় যে আমি আছি কর্পোরেট শোজগুলোই করছি এবং আমার কানেক্ট করতেও আমার খুব ইজি হয়, আমার ভালো লাগে। কর্পোরেটের আমাদের কাজকর্মগুলো কিন্তু এখন করা হয়। চাটগাঁয়ের কথা অনেক বলছি, চাটগাঁয় ভাষায় একটু মানে 2 লাইন হবে নাকি? অবশ্যই শোনাও না। আশায় আসিল তোরে লই বাইন্দু মেখান সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন দোষাল ফাই ভালোবাসার দাম ন দিলা, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন দোষাল ফাই ভালোবাসার দাম ন দিলা। আমার মনে হলো আমি বললাম সাথে সাথে একটা রেকর্ড প্লেয়ার বেজে উঠলো কোথা থেকে। আচ্ছা, এরকম কখনো হয় না যে ফ্রেন্ডরা মিলে চাটগাঁয়া ভাষায় কথা বলছি, সেই গল্প হচ্ছে, আশেপাশের মানুষজন অদ্ভুতভাবে তাকিয়েছে? হয়েছে এরকম কখনো? এমনও হয়েছে, লাইক একটা শোতে গেছি তো আমি আমার মোস্টলি আমার ব্যান্ড মেম্বারসদেরকে আমি কিন্তু একটু চাটগাঁয়া রেখেছি, কারণ হচ্ছে একটু বায়াসড। আর হচ্ছে তার চেয়ে বড় কথা যে যখনই আমরা কোনো টোরে যাই আশেপাশ থেকে আমরা চাটগাঁয়ের কথা শুনতে পাই, এটা খুব ভালো লাগে, অনেক ফ্যামিলিয়ার লাগে। তো হয় না যে ব্যাক স্টেজে আমি এমন ইভেন্ট আছে যে আমি ইভেন্টের ব্যাক স্টেজে আমি ধুমিয়ে চিটাগংয়ের ভাষায় কথা বলে যাচ্ছি, তখন হয় না যে ওখানকার যারা গেস্টরা আছে তাদের মধ্যে তো চিটাগংয়ের বেশ কয়েকজন পড়ে যায় এবং তারা এসে বলে কে অনেক সাট গাইয়া না ওনার বাড়ি হরে, ঠিক আছে। সো এরপর রিসেন্টলি একটা ইভেন্ট করেছিলাম, আমি জাস্ট ব্যাক স্টেজ পারফরমেন্স শেষ বের হয়ে আসছি, হেঁটে যাচ্ছি আর আমার রিসর্টের দিকে, তখন সব চাটগাঁয়ের যারা অডিয়েন্স ছিলেন তারা আমাকে ঘিরে ধরেছে যে অনেক সাট গাইয়া ওনার বাড়ি হরে, ঠিক আছে, অনেক পড়াশোনা কেমন কোথায় করছে এগুলো সব জিজ্ঞেস করছিল। তো আমি খুব এনজয় করি, আমি তখন ওদের সাথে আমার চাটগাঁয়ে অত ফ্লুয়েন্ট না, একটু আর্টিফিশিয়াল হয়ে যায় কারণ আমার তো প্র্যাকটিস নেই, তারপরে যতটুকু পারছিলাম যে হ্যাঁ একটু মডার্ন চাটগাঁয়া, ইয়েস, আমার তো একটু আর্টিফিশিয়াল। তো এর জন্য যেটা হয় যে তখন বলছিলাম যে হ্যাঁ রাউজান নোয়াফারার মাইয়ে, ঠিক আছে, আমি অনেক এনজয় করি এটা। ওয়াও, চট্টগ্রাম নিয়ে আরো কথা বলবো, এবার একটু তোমার টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, কারণ অনেকেই হয়তো জানে বা অনেক প্রোগ্রামে বলা হয়েছে যে কিভাবে শুরু হয়েছিল বা কিভাবে গান করা শুরু, সেটা না, আয়না অনুষ্ঠানের নাম আসলে কেন? কারণ নিজের রিফ্লেকশনটা নিয়ে কথা বলার জন্য। সো এখানে ট্রান্সপারেন্টের বিষয়টা থাকে অনেক। সো থাকে না যে কোন সময়টাতে আসলে মনে হলো যে আজকের আনিকায় যে আজকে তৈরি হয়েছে
কোনো একটা টার্নিং পয়েন্ট আছে, অনেকের একটা ব্রেকআপ হতে পারে, অনেকের একটা সং হতে পারে, হয়তো একটা কোনো ফ্যামিলির কোনো একটা ইস্যু হতে পারে, এরকম কোনো টার্নিং পয়েন্ট তোমার আছে কিনা? টার্নিং পয়েন্ট বলতে এটা একটা ডিসিশন ছিল যেটা আমি হঠাৎ করে নিয়েছিলাম। ওই যেটা বলছিলাম যে আমার তো কোনো পরিকল্পনা ছিল না, আমি একটা মিউজিশিয়ান হিসেবে আমার প্রফেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ওভাবে কোনো প্ল্যানিং আমার ছিল না। তো যেটা হয় যে কোনো একজনের কথা আমার খুব হিট করেছিল আমাকে, হ্যাঁ। এবং সেইভাবে একটা কথা বলেছিল যে তুমি কখনো আমাদের দেশে 3টে ক্যাটাগরির আর্টিস্ট আছে, A, B and C, সো তুমি কখনো A গ্রেডের আর্টিস্ট হতে পারবে না, তুমি সবসময় C গ্রেড আর্টিস্ট থেকে যাবে, সো why don't you try something else, তুমি উপস্থাপনাতে ট্রাই করতে পারো, তুমি ভালো কথা বলতে পারো, সো why don't you try লাইক তুমি এভাবে চেষ্টা করো যে তুমি অ্যাঙ্কার হিসেবে ফোকাস দাও অ্যাঙ্কারিংয়ে। তখন আমাকে এটা খুব হিট করে যে কেন আমাকে পারবো না এই শব্দটা যেখানে তুমি বলবে, তখনই আমার কাছে মনে হয় যে আমি এখনই করে দেখাবো এবং আমার পারতেই হবে। প্রথম দ্য জার্নি ওয়াজ রিয়েলি হরিবল, অ্যান্ড নট অনলি হরিবল, আমি বলবো যে অনেক বেশি স্ট্রাগলের বিষয় ছিল আমার, কারণ চিটাগং থেকে একটা মেয়ে, আমি ঢাকায় এসেছি, কাউকে চিনি না, কিচ্ছু জানি না, কোথায় যাব, গানটাও শিখে আসিনি, এবং আমার সেই হয় না যে আমি যাদের সাথে কম্পিটিশন, আমি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছিলাম, সো যাদের সাথে আমি কম্পিটিশন করে এসেছি তারা আমার থেকে আরও 10-12 বছরের আগের থেকে গান করে, তো আমি না কিছু জানতাম না। তো সেই ক্ষেত্রে ওই যে একটা চ্যালেঞ্জ, আমাকে আসলে একটা চ্যালেঞ্জের সম্মুখীনই হতে হয়েছিল, মানে সেটা যখন বলেছিল যে তুমি পারবে না, তখন আমার কাছে মনে হলো যে কেন পারবো না, না পারার তো কিছু নেই, লেটস ট্রাই। এই যে এখন এত কিছু আনিকা অনেক ভালো ভালো জায়গায় পারফর্ম করছে, তার সাথে কি দেখা হয়েছে, বা সে কি দেখা হয়েছে, তার কোনো কিছু আর নিজে কিছু বলা হয়েছে? আমি এইভাবে তার সাথে আমার এর আগেও বেশ কয়েকবার দেখা হচ্ছিল, এবং সে ঠিক একইভাবেই আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল। এমনও হয়েছিল যে আমারই সব বন্ধু বান্ধবদের সামনে বলেছিল যে সবাই আনিকার সাথে ছবি তোলো, তো আমার ওয়ান অফ মাই ফ্রেন্ড লাইক জিজ্ঞেস করেছিল কেন তুলবো ছবি, তখন বললো যে কিছুদিন পরে তোমরা সব বড় বড় স্টেজে পারফর্ম করবে, বড় বড় স্টেডিয়াম কনসার্টে পারফর্ম করবে, আর আনিকা হচ্ছে গিয়ে স্টেডিয়ামের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকবে, ওকে ঢুকতে দেওয়া হবে না। সো ইয়েস, তো এরপরেই এখন যেটা হয় যে আমাকে সৃষ্টিকর্তা হয়তো বা সেই জবাবটা দিয়ে দিয়েছে যে ফুটবল ফেডারেশনের স্পেশাল ইভেন্টগুলোতে তুমি পারফর্ম করছো, ব্যাক টু ব্যাক পারফর্ম করার আমার সুযোগ হয়েছে, এন্ড আই এম সো গ্রেটফুল টু মাই অলমাইটি। কারণ তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তুমি যদি নিজেকে বিলিভ করো যে তুমি পারবে, তুমি পারবে। এটা আজ হোক কাল হোক, আমার হয়তো বেশ অনেক বছর লেগেছে, আমি 2016 থেকে প্রফেশনালি মিউজিক করি, আজকে 2025, আমার প্রায় 9 বছর ধরে আমি বলবো যে স্ট্রাগল করছি, এখনও আমি শিখছি, এখনও আমার আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আমার অডিয়েন্সকে। তো এই যে ডিমোটিভেট করার বিষয়টা, বা এই যে আমাকে একটু হিট করে কথা বলার বিষয়টা, আমি এখন মনে করি আমি গ্রেটফুল টু হিম। না ট্রু, উনি ওদিন এভাবে বলেছিল বলে তো তোমার মধ্যে সেই জিতটা কাজ করেছে। এবং ওনার সাথে আমার যখন লাস্ট একটা বড় অনেক ওপেন এয়ার কনসার্টে দেখা হয়েছিল, বেশ বড় কনসার্টে দেখা হয়েছিল, তো তখন আমি ওনার পাশে চেয়ার টেনে বলেছিলাম যে এখন তো সব বড় কনসার্টগুলোতে আমাকে দেখতে পাওয়া যায়, আপনার অনুভূতিটা কেমন? আচ্ছা, পারফরমেন্স নিয়ে একটু কথা বলি। আনিকা আর পারফরমেন্স, এটার সাথে কিন্তু একটা ভালো ব্যাপার স্যাপার রয়েছে, কারণ সবাই তোমার পারফরমেন্সটা নিয়ে অনেক কথা বলে যে শি ইজ এ ভেরি নাইস পারফর্মার। স্টেজে তোমার অ্যাপিয়ারেন্স, তুমি কস্টিউমটা ঠিক ওই রকমভাবে করছো, একটু ইউনিক, র্যান্ডম, নর্মাল কোনো কস্টিউম না। তারপর তোমার পারফরমেন্সের মধ্যেও ব্যাপার স্যাপার থাকে। সো এটা অ্যাডপ্ট করা হলো কিভাবে? খুব পরিকল্পিতভাবে নিশ্চয়ই, কোনো আইডল আছে কিনা, বা এই জিনিসটাতে আলাদাভাবে ফোকাস করার কারণ কি? ওয়েল, আমি একবার একটা দেশের বাইরের একজন আর্টিস্টের পারফরমেন্স দেখতে যাই, তখন আমি বলা যাবে, আমি নেহা কাক্করের শোতে পারফর্ম করেছিলাম, আমি নিজে ওই স্টেজে ছিলাম। সো আমার পারফরমেন্স শেষে আমি তার পারফরমেন্সটা দেখি, এবং দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে সে কিভাবে পারফর্ম করছে, সে কিভাবে কথা বলছে, অডিয়েন্সের সাথে কিভাবে ইন্টারাক্ট করছে, এবং তার আউটফিটটা কেমন। অ্যাজ এ অডিয়েন্স, আমি অডিয়েন্স থেকে দাঁড়িয়ে আমার দেখতে কেমন লাগছে। তার মানে হচ্ছে প্রথমত সে যখন যে পোশাকটা পরে আসে সেটাতে আমার প্রথম নজরটা যায়। হ্যাঁ,
তার প্রেজেন্টেশন আমার নজরটা যায়, তার সিঙ্গিংয়ে আমার নজরটা যায়, সে কীভাবে পারফর্ম করছে, অডিয়েন্সের সাথে কীভাবে কানেক্ট হচ্ছে, এটা আমি অনেক কিছু সেখানে আমি গ্র্যাব করি আমার মধ্যে। এবং নট অনলি হার, আমি বিগ ফ্যান অফ সুনিধি চৌহান, আমি বিগ ফ্যান অফ ডুয়া লিপা, আমার খুব ভালো লাগে আমি তাদের পারফরমেন্স রানলে। বাংলাদেশে কারোর নাম বলতে চাও? অফকোর্স আমি বাংলাদেশে আমি বলবো মিলাপু, আমি বলবো যে আমাদের যারা ফিমেল আর্টিস্টরা আছে তারা যে তারা যে স্টেজে পারফর্ম করবে, তারা যে স্টেজে গিয়ে এভাবে দাপিয়ে বেড়াবে, এটা কিন্তু আমরা সাহসটাই পেয়েছি মিলাপুর কাছ থেকে। হ্যাঁ, মানে শি স্টার্টেড, তো এরপরে আমরা সবাই ওনার পিছনে পিছনে একজন করে আছি। সো শি স্টার্টেড, এবং আমি আসলে তখন মনে করেছি যে না, একটা আর্টিস্টের প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যখন সে স্টেজে আসবে, যখন সে স্টেজে ঢুকবে, তার হাঁটাটা, তার হেঁটে আসাটাই কিন্তু অর্ধেক তোমার মন জয় করে নেবে। তার প্রথম কথা বলাটা, প্রথম শব্দগুলো যেভাবে, তখনই কিন্তু তুমি কানেক্ট হয়ে যাবে তার সাথে। সো আমি বলবো একটা আর্টিস্ট কিন্তু তোমাকে হিপনোটাইজ করতে পারে। হ্যাঁ, একটা আর্টিস্ট যখন তোমাকে হিপনোটাইজ করে, সে যদি তোমাকে বলে যে আপনারা সবাই হাতটা উঠাবেন, তখন সবাই হাতটা উঠায়। আপনারা সবাই এখন হাতটা নামাবেন, তখন সবাই হাতটা নামায়। তার মানে হচ্ছে কি একটা আর্টিস্টের সে পাওয়ারটা আছে যে তোমাকে হিপনোটাইজ করার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এই জিনিসটার মধ্যে অনেক বেশি ফোকাসড, যেন আমার প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়, আমার সিঙ্গিংটা যেন প্রপার হয়। যেহেতু আমি অনেক পারফর্ম করি, যতটুকু সুরে গাওয়া যায়, কারণ আজকালকার অডিয়েন্স এটা বুঝে যে তুমি কতটুকু ভালো গাচ্ছ কি গাচ্ছ না। অডিয়েন্স এটা কিন্তু খুব সুন্দর মতন এটা জাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার এটাতে, আমি বাসায় যখনই, অডিয়েন্সের কাছে এখন এত অপশন, মানে ওরা হলিউড বলিউড সব মার্কেট তাদের হাতের মুঠোয়, কিন্তু একটা গুগল করলে সবকিছু দেখতে পাচ্ছে, চ্যাটজিপিটিতেই সবকিছু জানা যায়। এবং আমি অনেক প্র্যাকটিস করি যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি এই জাম্প করে গান গাওয়ার চেষ্টা করি, দেখি যে আমার টোন কতটুকু প্রপার থাকে, নোটটা প্রপারলি লাগে নাকি। এটা প্র্যাকটিসের অনেক বিষয় থাকে। আমি প্রিটি শিওর এটা নিয়ে যত প্রশংসা আছে, অনেক নেগেটিভ কথাবার্তাও শুনতে হয়েছে অনেকের কাছ থেকে। স্পেশালি অনেকেই আছে, আমি দেখি যে একটু নতুন কিছু দেখলেই তারা কেন জানি এটা নিয়ে উঠে পড়ে লাগে। তো কেমন লাগে তখন? ওয়েল, আমি বলবো যে আমরা যে ইন্ডাস্ট্রির মধ্যে আছি, এখানের মধ্যে আলোচনা সমালোচনা দুটা মিলেই তো আমরা। একটা সময় কি আমি সমালোচনাগুলোকে খুব দুঃখের সাথে নিতাম। আমার কাছে মনে হতো কেন আমাকে এরকম বলা হচ্ছে, কেন আমাকে নিয়ে এরকম কথা বলা হচ্ছে, খুব স্যাড লাগতো। পরে এখন আমি সেটাকে ইগনোর করতে শিখেছি, এবং যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ফেস করতে হয় সেটা হচ্ছে ডিজিটাল অ্যাবিউজ। যখনই আমরা কোনো কিছু পোস্ট করছি, যখন নতুন কিছু আমরা কন্টেন্ট পোস্ট করছি, কোনো না কোনো বাজে মন্তব্য আমাদের কমেন্ট বক্সে চলেই আসে, যেটা আমাদেরকে ডিমোটিভেট করে, ডিসএনকারেজ করে। তো এই জিনিসটা আমি অনেক ফেস করি, অনেক বেশি ফেস করি। আমাকে বডি শেমিং অনেক বেশি করা হয়। একটু সোশ্যাল মিডিয়াকে কানেক্ট করি এই জায়গাটা। মানে কেমন লাগে আসলে সোশ্যাল মিডিয়াটা আর্টিস্ট হিসেবে এখন খুব জরুরি। আমি চাইলে এটা বাদ দিয়ে আমার লাইফ চিন্তা করতে পারছি না, সো আমাকে করতেই হবে। কিন্তু এখানে আমাদের বাংলাদেশের মানুষজন এত ইজি অ্যাক্সেস পেয়ে যায় যে কেউ চাইলেই তোমাকে কমেন্ট করে ফেলতে পারছে, একটা কথা বলে ফেলতে পারছে। সো এই পুরো ব্যাপারটাতে কতটা প্রেশার, মানে মাঝে মাঝে তো মন ভাঙে। অবশ্যই মন ভাঙে, কারণ হচ্ছে কি আমরা যখন একটা স্টেজে দাঁড়াই বা এই যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি, এটার পিছনে আমাদের অনেক হার্ড ওয়ার্ক আছে, আমাদের অনেক পেশেন্স আছে, আমাদের অনেক ট্রেনিং এর বিষয় আছে। এত সহজে আমি এই মাইক্রোফোনে বসে নেই, বা এত সহজে আমাকে স্টেজে নেওয়া হচ্ছে না, এতগুলো কনসার্টে বা এতগুলো শোতে আমাকে পারফর্ম করতে নেওয়া হচ্ছে না। এটার পিছনে আমার অনেক স্ট্রাগল আছে, অনেক হার্ড ওয়ার্ক আছে। তো যখন সেটা অ্যাপ্রিসিয়েশন না পেয়ে এরকম কিছু কথা বা এরকম কিছু মন্তব্য যখন আঘাত করে, তখন অনেক খারাপ লাগে যে আসলে কাদের জন্য করছি। কিন্তু আবার এমনও হয় যে কোথাও কফি খেতে বসলাম, আমার চেয়ে ঠিক আরেকটু বয়স্ক লোক একজন এসে তার টেবিল থেকে উঠে এসে আমাকে যখন বলে যে আপু আমি আপনার গান শুনেছি, আমি আপনার গান শুনি, আমার খুবই ভালো লাগে, আমি কিন্তু তার থেকে বয়সে ছোট, তখন আমার কাছে মনে হয় যে না, কিছু মানুষ তো আছে যাদের জন্য আমার গান করতে হবে, আমি এখানে থেমে গেলে হবে না। বরং হ্যাঁ, যারা আমার পিছনে এই ধরনের কথাগুলো বলে, আমি সব কথাগুলোকেই নিই এবং সবার কথাটাই শুনি, এবং যেটা রাখার প্রয়োজন আমার জন্য সেটা আমি রাখি, যেটা রাখার প্রয়োজন সেটা আমি ফেলে দিই। এই যে এত শোজ, এত কিছু প্রিপারেশন, পারফরমেন্স,
থাকে না, নিজেও তো মাঝে মাঝে টায়ার্ড হয়ে যাই আমরা, নিজেকে রিচার্জ করার জন্য কি করো? আমি আড্ডা মারি। আড্ডা? হ্যাঁ, অনেক বন্ধুপ্রিয় মানুষ আমি একদিন অফ ক্যামেরায় বলছিলে যে প্রচুর আড্ডা মারতে পছন্দ করি। সো আমি আমার ফ্যামিলির সাথে একটু ঘুরতে যাই, ট্রাভেলিং এ যাই, ডিনার করতে যাই, আমার ভালো লাগে যখন একটু সময় পাই। আর আমি একটু খুব অলস একটা মানুষ, আমি একটু সুযোগ পেলে হচ্ছে ঘুমাই। ঘুম প্রিয়? ঘুমাই। আর না, ঘুরতে তো তুমি অনেক ঘুরতে যাও, বান্দরবান, রাঙামাটি, আমার খুব পছন্দ। হ্যাঁ, আমি দেখেছি তোমার ছবি। ইয়েস, আমার ট্রাভেলিং অনেক পছন্দ। আমার মাঝে মাঝে মনে, দেশের বাইরে তো আসলে এখন আমাদের যাওয়ার সুযোগ হয় না, কারণ যেহেতু কাজ থাকে। তো আমি চিন্তা করলাম টানা 7 দিন 10 দিনের জন্য তুমি যেতে পারবা না, পারছি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে আছে ঠিক আছে, দেশে একটু ঘোরাফেরা করি। আমি এই জন্য এর মধ্যে অনেক জায়গায় ঘুরেছি। আচ্ছা, স্পেশালি যারা পারফর্মার, অনেক ভালো পারফরমেন্স করে বা অনেক বেশি পপুলারিটি চলে আসে একটা পর্যায়ে গিয়ে, এটা অনেকখানি রিউমার, অনেকখানি সত্য। মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখে থাকি, একটু ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। এরকম কিছু ফেস করেছো কিনা কখনো? অন্যকে দেখেছো হয়তো, বাবা নিজের কথাও অনেক শুনতে হয়েছে, এমনও হতে পারে রিউমার হয়েছে। সো কিভাবে? আমার বেলায় আসলে রিউমারটা হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমি এটার কোনো দিকেই ছিলাম না। আমি যখন ঢাকায় আসি তখন আমার বয়সটা অনেক কম ছিল। হ্যাঁ, তো আমার কাছে এগুলো সবচেয়ে ইজি অ্যাক্সেস ছিল, আমি চাইলেই পারতাম বা সুযোগ ছিল, কারণ এটা খুব কঠিন কিছু না। কিন্তু আমার সবসময় আমি নিজেকে খুব রুলসের মধ্যে রাখতাম, যে আমার 11টার মধ্যে বাসায় চলে যেতে হবে। আমি ঠিক বাসায় গিয়ে 11টার মধ্যে বাবা মাকে রিপোর্ট করতাম যে আমি বাসায় আছি। সো এই জিনিসগুলো আমি নিজের মধ্যে নিজেই মেনটেন করেছি। ইটস অ্যাবসলিউটলি অন ইউ। মানে তুমি যদি চিন্তা করো যে আমি এই পথটা বেছে নিব, তুমি শর্টকাট বেছে নিতে পারো, তুমি এটার প্রতি আসক্ত হতে পারো, তুমি তোমার লাইফটাকে এভাবে এনজয় করতে পারো। বাট আমার কাছে এটা মনে হয়নি। আমার পরিবারের প্রতি আমার ভীষণ রকমের রেসপন্সিবিলিটি কাজ করে, এবং সেই ক্ষেত্রে আমি অনেক কিছু আমার জীবনে স্যাক্রিফাইস করেছি বিকজ অফ মাই ফ্যামিলি। এই কারণে আমার এটা মাথায়ও আসেনি যে আমি এই ধরনের কোনো কিছুতে আসক্ত হব বা এই টাইপের কোনো কিছু। আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে বড়লোকদের বিলাসিতা, আমার ভালো গরিবদের জন্য এই বিলাসিতা নয়। আমাদের মতো গরিবদের জন্য সকাল 12টা দুপুর 12টা পর্যন্ত ঘুমানোটাই বিলাসিতা। সেক্ষেত্রে আমি বলবো যে আমার জন্য, আমি আমার বন্ধুদের কখনো কোনো বিয়ে অ্যাটেন্ড করতে পারিনি কাজের জন্য। আজকেও আমার বন্ধুর বিয়ে আছে, আমি যেতে পারছি না কারণ আমার কাজ আছে। সেই জিনিসগুলো আমার মোরাললেস ফেস করতেই হয়। আচ্ছা, ধরো একটা শো নেয়ার জন্য যদি 3টা জিনিস তোমাকে বাছাই করতে বলা হয় বা প্রায়োরিটিতে রাখতে বলা হয়, কোন 3টা জিনিস রাখবা? আমি দেখি যে স্টেজটা সুন্দর নাকি, আমার এটার মধ্যে একটা ফ্যাসিনেশন আছে। আচ্ছা, স্টেজটা সুন্দর হতে হবে। স্টেজটা বড় হলে, সুন্দর হলে আমি অনেক সময় একটু অ্যামাউন্টের দিকেও কম্প্রোমাইজ করি। আচ্ছা, এই আনিকা ফাঁস করে দিয়েছে, স্টেজ সুন্দর করলে আনিকার রেমুনারেশনও কম দেয়। হচ্ছে এটার প্রতি আমার একটা অ্যাট্রাকশন আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে আমাকে আবার খুব টানে হচ্ছে অডিয়েন্সটা। মানে অডিয়েন্স যদি একটু বেশি হয়, আমার কাছে খুব ভালো লাগে পারফর্ম করতে। ওকে, যদি নিজের লাইফের ফিলসফিটা এক লাইনে বলতে বলা হয়, তাহলে কি বলবে আনিকা নিজের জীবন নিয়ে? আমার জীবনটা অনেক আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়ে ছিল, আছে, হয়তোবা থাকবে। আর প্রতিটা সময়, প্রতিটা মৌসুমে, যে যখনই আমার এই চড়াই উতরাইগুলো আমি যেভাবে করে ফেস করে এসেছি এবং এসেও এখনও যে স্ট্রংভাবে আছি, আমি নিজের প্রতি নিজেকে আমি বলবো যে আমি থ্যাঙ্কফুল। কারণ হচ্ছে গিয়ে যেভাবে করে ভেঙেছি, সেই গুঁড়ো গুঁড়ো টুকরোর থেকে আবার যে উঠে আসার যে সময়টা, এটা সহজ ছিল না, এটা সহজ না, বাট আমি কাটিয়ে উঠতে পেরেছি। সো আচ্ছা, আনিকা তো অনেক কনফিডেন্ট ক্যামেরার সামনে। ক্যামেরার পেছনে তো অনেক সময় থাকে না যে একটা দুটো দুর্বলতা তো থাকবেই প্রত্যেকটা মানুষের। আনিকার কোনো একটা দুর্বলতা যেটা জানতে পারি আজকে আমরা? আমার দুর্বলতা হচ্ছে, আমার কাছে মনে হয় আমার এই সাইডটা দেখতে ভালো লাগে না। ভালো লাগে না? হ্যাঁ, আমার কাছে মনে হয় আমার এই সাইডটা অনেক ভালো লাগে, এই কারণে আমি যখনই কোনো, এটা দুর্বলতা না, এটা আমাদের একটা কনসার্ন। আমি নিজেও এই সাইডটা দিয়ে বসি। এটা তোমারও সেম। উফ, এটার জন্য আমার সাথে যে কত ঝামেলা হয়। যখনই কোনো স্ক্রিনে আসে, আমি তখন ক্যামেরাকে বলি, প্লিজ আমার এই সাইডটা যতটুকু দেখাবেন না, আমার এই সাইডটা একটু বেশি বেশি দেখাবেন। না, ধরো মানুষ হিসেবে ধরো আমি খুব ইমোশনাল একটা মানুষ, তোমার ক্ষেত্রে কি ধরনের উইকনেস আছে? না, আমি যে অনেক ইমোশনাল মানুষ তো অবশ্যই, কিন্তু সেটা আমি কখনোই কারোর সামনে না, সেটা আমি একান্তই নিজের চার দেওয়ালের নিজের ঘরে।
একটু প্রেম নিয়ে কথা বলি। হ্যাঁ শিওর। প্রেম করছো নাকি? না, এখন একদমই প্রেম করছি না। আর ইউ শিওর? একদম ওভার শিওর। পুরো সিঙ্গেল? ফুল অন। মাই গড, কেমন লাগে সিঙ্গেল লাইফ? আমি বলবো যে আমার প্রেমটা এখন কমপ্লিটলি মিউজিকের সাথে, এবং আমি আবার সিঙ্গেল না। diplomatic, এই আমি শিল্পীরা কেন সিঙ্গেল না এরকম? আসলে, আমি বলবো যে আমার স্টেজ হচ্ছে আমার প্রেমিক। আমি আমার স্টেজের কাছে যখন যাই থাকে তখন না আমি একেবারে তুমি যখন সিঙ্গেল, কারোর সঙ্গে সম্পর্ক নেই, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা ফ্রিডম, মানে হ্যাঁ। একটা তো ভালো লাগে, না, অন্যরকম ভালো লাগে আছে। একাও লাগে, অনেক একা লাগে একা মাঝে লাগে, মাঝে। এটা আমি অস্বীকার করব না, এটা খুব খারাপ। কারণ আমি ছোটবেলা থেকেই না বন্ধু বান্ধব নিয়েছিলাম, তো আমি বড় হয়েছি আত্মীয় স্বজনের মাঝখানে। সো হঠাৎ করে যখন এই সময়ে এসে একটু মানে একা কেউ তখন। নেই পাশে, মানে কোনো একটা সঙ্গী নেই, তখন একটু খারাপ লাগে। তুমি তো প্রেম করতে এক সময়, হ্যাঁ। তাহলে কোন জিনিসগুলো তোমার সাথে সিং করেনি, বা পার্টনারের ক্ষেত্রে তুমি কোন জিনিসগুলোকে একটু প্রায়োরিটি দাও বা থাকতে হবে? পার্টনারের ক্ষেত্রে আমি প্রায়োরিটি দিই হচ্ছে গিয়ে আমার বন্ধু হতে হবে সবার আগে। Friendshipটা খুব আমার ভালো হতে ফ্রেন্ডশিপটা খুব প্রয়োজন, কারণ আমি খুবই বন্ধুপ্রিয় মানুষ। আর হচ্ছে গিয়ে হি হ্যাভ টু লিসেন টু মি ফার্স্ট, আমার কথা শুনতে হবে, আমার কি চাওয়া পাওয়া, আমার কি রিকোয়ারমেন্ট, সো এটা শুনতে হবে। তো আজকালকার যুগের ছেলেদের প্রথম সমস্যা হচ্ছে তারা শুনে না কথা, না। এই ডিএসডিএস অন্যদিকে তাকায় থাকে, শুনবেই না। সো এটা আমার খুব অপছন্দ। আই উইশ সবাই সবার মতো প্রপার পার্টনার পাক। ঠিক আছে, বুঝতে পারছি কেন সঠিক তুমি জীবন সঙ্গী সিলেক্ট করাটা, এবং জীবন সঙ্গী মানে হয় না যে মাঝে মাঝে আমি এটা ভাবি যে একটা বিয়ে করার জন্য বা একটা সারা জীবন একটা সঙ্গীর সাথে কাটানোর জন্য কি প্রেমটাই কি ইনাফ? আমি বলবো এখন না, 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 no. লাভ ইজ নট ইনাফ। No, no, no. বিকজ দিন শেষে তুমি দেখবে কি আমি একটা মানুষকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কিন্তু তার সাথে আমি বিয়ে করলে সুখে থাকবো না, বরং অন্য একটি মানুষকে যদি আমি বিয়ে করি, তার দেখছি প্রতি সে আমার হয়তো অতটা ভালোবাসা নেই, কিন্তু সে আমার প্রতি অনেক রেসপন্সিবল, অনেক বেশি কেয়ারিং, সো আমার এনার্জিটা বুঝে, সো এই জিনিসটার মধ্যে একটা ব্রেন এবং হার্টের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। ট্রু। আমি তোমার সাথে একমত। নিজের প্রথম পারিশ্রমিকের কথা মনে আছে? কত পেয়েছিলে? হ্যাঁ, আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে একটা জায়গায় চাকরি নিয়েছিলাম, এটা আমার ইউনিভার্সিটি লাইফে। যেটা হতো যে ভার্সিটি শেষ করে অফিসে যেতাম, বা অফিস শেষ করে ভার্সিটি আসতাম, তো সেক্ষেত্রে আমার অনেক ইরেগুলার ছিলাম আমি অফিসে। তো আমার ৬,০০০ টাকা বেতন ছিল, কিন্তু যেহেতু মানে অফিস কামাই করতাম বেশি, ২,৪০০ টাকা বেঁচেছিল। সো প্রথম আমার ইনকাম ছিল ২,৪০০ টাকা, এবং সেটা দিয়ে আমি কি করা হয়েছিল? আমার মাকে শাড়ি কিনে দিয়েছিলাম। কি সুইট মেমরি। মাকে শাড়ি কিনে মা শাড়ি আছে? সম্ভবত আছে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আর প্রথম স্টেজ পারফরম্যান্স মনে আছে কত সালে ছিল? ডিজাস্টার। কেন? পারফরম্যান্স খারাপ হয়েছিল নাকি মানে আমি জানতাম না স্টেজে কি রকম গান করতে হবে, তো আমি হচ্ছে গিয়ে অল্টারনেটিভ ব্যান্ডস গুলো শুনে আসতাম, লাইক আমি ফ্যান ছিলাম হচ্ছে গিয়ে ওয়ারফেজের। তুমি ওয়ারফেজ গাওয়া শুরু করছো কর্পোরেট শোতে গিয়ে? ব্ল্যাকের গান গাওয়া শুরু করেছি কর্পোরেট শোতেও ওয়ারফেজ বা ব্ল্যাক। নো, ইট ওয়াজন্ট আ কর্পোরেট শো, এটা একটা তোমার নরসিংদীতে একটা ইভেন্ট ছিল, যেটা হচ্ছে ওপেন এয়ার ছিল। আচ্ছা, সো মানে ওই অডিয়েন্সটা এই অডিয়েন্স ছিল না, ওই অডিয়েন্স ছিল একটু ওয়ার্কার্স, লাইক ওরা ওই কোম্পানিতে কাজ করে। আচ্ছা, ওরা একটু ফিল্মের গান শুনতে পছন্দ করে, ওরা ডিফারেন্ট কাইন্ড অফ গান শুনতে পছন্দ করে। সো আমি ওগুলো জানতাম না, তো প্রথম শো ওয়াজ অ্যাবসলিউটলি ফ্লপ। আমি তো পুরো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে হাই আমি এখন কি গাইবো। পরে ওই স্টেজ থেকে আমার লেসনটা নিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে অডিয়েন্স মানে অডিয়েন্সটাকে মাথায় রেখে কাজ করতে হবে, যে কখন কোন অডিয়েন্সটা আসলে থাকবে। ট্রাস্ট মি, আমরা যারা পারফর্ম করি বিভিন্ন জেলায় গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে, এই যে স্টেজের সাথে আমাদের কানেকশন, এত অদ্ভুত ঘটনা ঘটে। আমি প্রিটি শিওর তোমার অনেক রকমের ঘটনা মনে আছে। ধর আমার একটা ছোট্ট ঘটনা মনে আছে, আমি শো শেষ করে ভেন্যুতে যাওয়ার পরে দেখি আমার ভেন্যুর নিচে আন্টিরা পিঠা নিয়ে দাঁড়ায় আছে। একটা স্কুলের 50 বছরের তোমার পূর্তি অনুষ্ঠান করতে গিয়েছি, পিঠা নিয়ে চলে আসছে খাওয়াতে আমাকে। সো তোমার এরকম কখনো হয়েছে? অনেক আছে এরকম, অনেক সুইট
সুইট সুইট স্টোরি আছে। রিসেন্টলি যেটা হয়েছিল, আমি স্টেজ থেকে নেমেছিলাম বোট ক্লাবের একটা ইভেন্টে, অনেকগুলো বাচ্চা লাইক ক্লাস 5-6 পড়ে। সো আমার যে আউটফিটটা পরেছিলাম, সো ইট ওয়াজ পিঙ্ক আউটফিট, ওটা পরে আমি স্টেজ থেকে নামলাম, নামার পরে বাচ্চাগুলো জাস্ট আমাকে ঘিরে দিয়েছে, ও ইউ আর সো প্রিটি, লাইক আপনাকে প্রিন্সেসের মতো লাগছে, আর এত কিউট ছিল। আমি বলি ব্রো আই ডোন্ট লুক লাইক প্রিন্সেস, ঠিক আছে। সো আমি বললাম যে তাই, থ্যাংক ইউ। সবাই ছবি টবি তুললো, এটা আমি খুব এনজয় করেছি। যে নিউ জেনারেশন, এমনও হয়েছে আমি অস্ট্রেলিয়াতে একটা ইভেন্ট করতে গিয়েছিলাম, সেখানে একটা আমার স্টেজ পারফরমেন্স শেষ করার পরে আমি ব্যাক স্টেজে যখন রওনা হই, একজন ভদ্রমহিলা আসলেন আমার কাছে, এসে বলল যে আপু আমার মেয়েকে আমি কোনো বাঙালি কনসার্টে নিতে পারি না, আজকে প্রথম আমি বাঙালি কনসার্ট ওকে এনে বসিয়েছি, তো বসবেই না, ও পছন্দই করে না, ও হচ্ছে কি কোরিয়ান মিউজিক শুনে। সো আমি হিপ হপ, হ্যাঁ ওই ধরনের মিউজিক শুনে, সো ওর জন্য আমি ওকে নিয়ে এসেছি, তুমি আজকে বাংলা মিউজিক শুনবে, তোমাকে আজকে শুনতে হবে আমাদের বাংলা বেঙ্গলি কালচারকে। সো ও যখন আপনি যখন স্টেজে উঠেছেন তখন বলে কি মা ব্ল্যাক পিঙ্ক, এরপরে শি জাস্ট লাভড ইউর পারফরমেন্স অ্যান্ড ও আপনার সাথে একটা পিকচার তুলতে চায়, এবং সে এসে আমার সাথে একটা পিকচার তুললো, এবং আমার কাছে তখন এটা মনে হলো যে তার মানে হচ্ছে নেক্সট জেনারেশন আমাকে পছন্দ করছে। আচ্ছা, ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশে এখন মৌলিক গান একটু কম হচ্ছে? হ্যাঁ, এটা আমার বেলায় হচ্ছে, কম হচ্ছে। কারণ আমি প্রথমত বলবো যে স্টেজে আমার এত সময় চলে যায়, নিজের গান নিয়ে না আমার কেন যেন হয়ে উঠছে না, বা আমি প্ল্যান করি মানে রেকর্ডিং স্টুডিওতে ঢুকবো বা গান বের করবো বা মিউজিক ভিডিও বের করবো, মানে প্রতিটা বাড়ি আমি একটা কোনো না কোনো কাজের জন্য আমার হয়ে উঠছেই না। 2026-এ আমার এটাই নিউ ইয়ার রেজলিউশন যে আমি নিজের কিছু গান, ইয়েস, আমার যেভাবেই হোক আমার ইউটিউব চ্যানেলে আমি আমার গান। তুমি নিজে কোন ধরনের গান তৈরি করতে পছন্দ করবা? বা পপ কোন রেডি করা গান মাথায় আছে? 2 লাইন শোনানোর মতো পারবে? যেহেতু এটা এখন রিলিজ হয়ে গেছে, এরকম কিছু রিলিজ হয়নি, আমার হচ্ছে কি আনরিলিজ কিছু ট্র্যাক রয়ে গেছে আর কি, সো ওগুলোই বের করব। ওকে, ঠিক আছে। একদিনের জন্য কার সঙ্গে লাইফ এক্সচেঞ্জ করতে দিলে কাকে বেছে নেবে? খুবই টাফ কোয়েশ্চেন, বাট ইয়েস, ডুয়া লিপা। ও ওয়াও, একটা কনসার্ট করতে পারতাম যদি না। হ্যাঁ, এত ফ্যান্সি লাগে ওর লাইফস্টাইল এন্ড এভরিথিং, খুব ভালো লাগে আমার। আই উইশ I could be like her বাংলাদেশে। ইনশাআল্লাহ সামডে হয়েই যাবে, বাংলাদেশের আনিকা তো। আচ্ছা, ব্যাগে 3টা জিনিস সব সময় থাকে, কোন 3টা? টাকা, লিপস্টিক, এটা থাকবে মাস্ট, এন্ড ছোট্ট একটা মিনি পারফিউম বটল। ওকে, পারফেক্ট ছুটি, পারফেক্ট হলিডে বলতে কি কোনটাকে বেছে নিব? একটু মোবাইলটা বন্ধ রাখবো, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে জাস্ট 3-4 দিনের জন্য লাইক সোশ্যাল মিডিয়া থেকে অফ থাকতে চাই না, একদমই না। নিজের কাজ নিয়ে যদি কোনো ধরনের ভুল ব্যাখ্যা আসে তখন কি সরাসরি রিঅ্যাক্ট করো ওনার সাথে, নাকি জাস্ট চুপ থাকো? চুপ থাকে, আমি শুনি, আমি ভেরি গুড লিসেনার, আই লিসেন এভরিথিং, আমি সবার ওপিনিয়ন নিই, বাট যেটা বললাম যে কিছু জিনিস রাখি, কিছু জিনিস ফেলে দিই। নাইস। তুমি কি মিমিক্রি করতে পারো, মানে গানের গলা? না, ওভাবে পারি না। চেষ্টা করবা, ধরো কয়েকজন শিল্পীর নাম বললে তুমি তাদের মতো করে? না, একদমই না, আমি একদমই ছেড়ে দিই তাহলে। হ্যাঁ, আমি এই বিষয়ে খুবই খারাপ। আচ্ছা, ধরো হাসান ভাইয়ের একটা গান আনিকার মতো করে গেয়ে যদি শোনাতে চায়, মানে ধরো হাসান ভাইয়ের একটা গান, আর্কের একটা গান, আনিকার মতো করে গাইছে, আমি গেয়েছিলাম এবং এটা বেশ পপুলার হয়েছে, আমি শুনেছি আগে। হ্যাঁ, এই জন্য হাসান ভাইয়ের কথাটা বললাম, আমার ভালো লেগেছে আমার কাছে। যা ছিল আড়ালে পরিচয়, বুঝিনি কখন তা হয়ে গেল পরিণয়, শুধু বুঝেছি এই হৃদয়ে যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়, তুমি আমার সুরে সুরে আছড়ি জুড়ে, স্বপ্ন কত কল্পনায়, দিগন্তের একই ঠিকানা, যেখানে সীমানা তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই।
ওয়াও কি সুইট। দুইলান গেয়ে মানে শোনালো। হাসান ভাই গাইলে একরকম, ঠিক একই গান আর হ্যাঁ। একজন মানুষ একটু সুইট করে গাইছে একেবারে আমার অন্যরকম। কিন্তু খুব পছন্দ আর্কের গান, ভীষণ খুব, পছন্দ, ওনাদের ভীষণ। কম্পোজিশন, কর্ডিংস Beautiful. এন্ড এভরিথিং অ্যামেজিং, লিরিক্স খুব ভালো লাগে। বিউটিফুল। চলো একটা র্যাপিড ফায়ার করে ফেলি তোমার সাথে, তারপরে শেষ করার আগে না হয় একটা গানের রিকোয়েস্ট আমরা করতেই পারি। তো এখন একটা র্যাপিড ফায়ার করছি। প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করো নাকি একটু কফি খাই, একটু একটু ঘুরি, সময় দেখি, নিয়ে, একটু সময় সময় নিয়ে? নিয়ে। ওকে। কখনো কি কাউকে ইমপ্রেস করতে গিয়েছো নিজ না। থেকে? নো নেভার, মেয়েরা এটা Never. করে না। না, একদমই সরি। না। কোনো ক্রাশকে টেক্সট করে ওয়েট করেছো সিন হয়েছে কিনা দেখার জন্য? ক্রাশকে না, ভালোবাসার মানুষকেই। এটা প্রায় মানে অনলাইনে আছে নাকি, সবুজ বাতি এটা- চলে এটা- আছে এটা নাকি, দেখেছো অনেকবার। এটা দেখেছি, অনেকবার দেখেছি। আচ্ছা, নিজের ফোনে কোন নাম্বারটা সবচেয়ে বেশি আসে? ম্যানেজারের, মায়ের মা। নাকি মা? মা। ওকে। ডেটের জন্য রেডি হতে বেশি সময় নাও নাকি রাইট পারসন বেছে নিতে? প্রশ্নটা আসলে করার না, সময় মনে এটা হচ্ছে এটা রাইট পারসন বেছে রাইট নিতে। পারসন বেছে হ্যাঁ, নিতে, হ্যাঁ। অবভিয়াস। প্রেমে পড়ার জন্য কোন জিনিসটা সবার আগে চোখে পড়ে? তার ভয়েস, লুক নাকি অ্যাটিটিউড? Attitude. This is Okay. very important for me. ওকে। তুমি কেমন মানুষ? হার্ড টু গেট নাকি হার্ড টু ফরগেট? Hard to forget. আচ্ছা, ইন্ডাস্ট্রির কারোর প্রতি কি গোপনে কখনো ক্রাশ ছিল? না, নো। ওকে। লাইফের সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কি? মিথ্যা কথা বলা। ওকে। কারোর সাথে দেখা করে কখনো মনে হয়েছে যে ব্রেকআপের একটা রিজন হতে পারে? হ্যাঁ, হয়েছে? আচ্ছা, ওকে। যদি কেউ ডেটে নিতে চায় সবচেয়ে ইমপ্রেসিভ অফার কি হতে পারে? ইমপ্রেসিভ অফার লাইক আমার জন্য ডিনার প্ল্যান করতে হবে, ফ্লাওয়ার্স নিয়ে আসতে হবে। আমার খুব শখ যে, বেয়ার মিনিমাম। হ্যাঁ খুব শখ যে, হয় না যে একটা বক্সের হ্যাঁ। মধ্যে তুমি একটা ড্রেস কিনে লাইক উপরে হ্যাঁ, লিখে দিবে, চিরকুটে লিখে দিছো দিবে যে যে এই get ড্রেসটা ready। পরে নামো, আমি তোমার জন্য নিচে Oh, ওয়েট করছি। wow. এটা একটা মানে ফ্যান্টাসি ছিল, বাট এটা কখনো হয়নি। ইনশাআল্লাহ এবার হবে, হতেই হবে। Maybe. 3 শব্দে নিজের ড্রিম পার্টনারকে বর্ণনা করতে বললে কি বলবে? 3টা শব্দ। প্রথমত হচ্ছে গিয়ে গুড লিসেনার হতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আমার প্রফেশনটাকে রেসপেক্ট করতে হবে, এবং আমার ফ্যামিলির একটা ছেলের মতন করে তাদেরকে ট্রিট করতে হবে। আচ্ছা, সম্পর্ক ভাঙার পর নিজের কাছে কি মনে হয়েছে? নিজে বেশি কষ্ট পেয়েছো নাকি তোমার পার্টনার বেশি কষ্ট পেয়েছে? দুজনেই। সবচেয়ে ক্রেজি জিনিস যা প্রেমে পড়ার পরে করেছো? আমি অনেক ক্রেজি জিনিস করেছি। আমার ভেরি লাইক ক্রেজি লাভার, আমি পাগল প্রেমিকা। সো আমার ক্রেজিনেসের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, থাকে না যে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন আসলো, কোনো একজন সেলিব্রিটি তোমাকে টেক্সট করেছে, কার্ডটা দেখে খুব বেশি অবাক হবে? রুনা লালা ম্যাডাম যদি কখনো আমাকে টেক্সট করে, আমি অনেক সারপ্রাইজ হব। ওয়াও। আচ্ছা, কখনো কি নিজের স্ট্যাটাস সিঙ্গেল রেখেছো রাগ করে বয়ফ্রেন্ডের সাথে? আমার সবসময় সিঙ্গেল। আচ্ছা, যদি তোমার নিজের প্রেম বা নিজের লাভ লাইফ কোনো একটা সিনেমা হতো, কি হতো নামটা? ওরে বাবা, সিনেমার নাম কি হ্যাঁ, হবে? কি হতে পারে? প্রেমের মোড়া জলে ডুবে না। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে এই তো আমি আসতেছি বলে তুমি বেরি হও নাই? হ্যাঁ, এটা তো আমি এটার জন্য তো ফেমাস। ছি, ছি। এটার জন্য আমি ফেমাস। তুমি যদি আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, হ্যাঁ। ওরা সবার আগে এটাই বলবে। তুমি বিথিকে জিজ্ঞেস করো, হ্যাঁ। তুমি শান্তা জাহানকে জিজ্ঞেস করো, তুমি আমার ফ্রেন্ড ঝিলিককে জিজ্ঞেস করো। আসতেছি বলে ফোন অফ করে দাও? না, ফোন অফ করি না, আমি জাস্ট বলছি এই তো দোস্ত রেডি হচ্ছে, এই তো আমি গাড়িতে উঠে গেছি অলরেডি। ঠিক আছে, এটা আমার বেশি হয়। আচ্ছা, তুমি কি সেই মানুষ যে গুড নাইট লিখে জেগে থাকো হ্যাঁ, আর মানে কথা বলো না, কিন্তু তুমি কথা বলি না বলতে, হ্যাঁ মানে আমি স্ক্রোলিং করি, ইনস্টাগ্রাম দেখি, মানে আমি নিজে একটু মি টাইম কাটাই। আচ্ছা, সবার রিকোয়েস্ট যেহেতু বাচ্চু ভাইয়ের একটা গান শুনতে চাই তোমার কাছ থেকে, সো একটা কাজ করি, আমরা দুজনেই চলো বিদায় নিয়ে নিই, তারপরে Okay. গান শুনতে শুনতে আমরা চলে যাই। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ একুশে টেলিভিশনকে আজকে এত সুন্দর একটা আয়োজনে
আমাকে আজকে সম্পৃক্ত করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. স্টেজের পরেও আসলে আমাদের আজকে একটু গল্প করার সুযোগ Right. হলো আয়নার এত সুন্দর একটা আয়োজনে। সো যারা এই অনুষ্ঠানটি দেখেন নিয়মিত, আমি তাদেরকে এটাই বলবো যে সবসময় একুশে টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আর আমরা যারা নতুন প্রজন্ম, আমরা যারা মিউজিক করছি, আমরা যারা ভালো কাজ করার চেষ্টা করছি, আমাদের কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরকে সেই ভালোবাসা এবং সাপোর্ট সবসময় করে যাবেন, এটাই কামনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আজকে আমার গেস্ট হওয়ার জন্য। অনেক ভালো একটা আড্ডা হয়েছে। হ্যাঁ। আর আবারও সুন দেখা হয়ে যাবে আমাদের। ডান। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি অন্যান্য বারের মতো আজকের এপিসোডটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে আপনাদের প্রিয় গেস্টকে সাথে নিয়ে। 21-এর পর্দায় চলে আসবে একেবারে ঠিক সময়ে। আজকে চলুন শেষ গান শুনতে শুনতে বিদায় নেই। আয়ুব বচ্চন স্যারের একটি গান আছে যেটা আমাদের সবার জীবনের সাথে খুব মিলে যায়। হাসতে দেখো, গাইতে দেখো, দেখো না কেউ, হাসি শেষে নীরবতা। হ্যাঁ, চলো। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ, হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল